আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা। নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের গতি অধ্যায়ের পার্ট 3তে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা অনুশীলনীর অংশগুলো দেখব। অনুশীলনের মধ্যে প্রথমে আছে সাধারণ প্রশ্ন, এরপর আছে গাণিতিক প্রশ্ন, এর পরবর্তী পৃষ্ঠাতে আছে বহুনির্বাচনী এবং সৃজনশীলগুলো। প্রথমে চলো আমরা এই বহুনির্বাচনী এবং সৃজনশীলগুলো দেখে নেই, এরপর এখানে যে গাণিতিক এবং সাধারণ প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর দেখব। এখানে প্রথম যেই টিক চিহ্নটা দেয়া আছে সেটা হলো ত্বরণের একক কোনটি। তোমরা যারা আমাদের পার্ট 2 দেখেছো যারা, তারা অবশ্যই জানো সেখানে আমরা কিন্তু এই ত্বরণের এককটা কিভাবে এরকম আসছে সেটা কিন্তু সেখানে দেখিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই দ্বিতীয় পার্টটা দেখে নিবে, ডেসক্রিপশনে লিংক দেয়া আছে। তো এটা হবে মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপর 2 নম্বর কোয়েশ্চেন হলো ঘড়ির কাঁটার গতি কী রকমের গতি। এটার অ্যান্সারটা হবে গ নাম্বার, পর্যায়বৃত্ত গতি। এরপর 3 নম্বর হলো স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। এটা কিন্তু আমাদের গ্যালিলিও যেই 3টা সূত্র দিয়েছিল পড়ন্ত বস্তুর, যেটা আমাদের পার্ট 2 এর মধ্যে দেওয়া আছে, ডেসক্রিপশনে লিংক আছে, দেখে নিও। সেখানে কিন্তু এটা দেয়া আছে 3টা সূত্র, এটা 3 নম্বর সূত্রটা। তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয়। এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয়। কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে, আর টাকাও লাগতো অনেক কম। সেই কথা ভেবেই তোমাদের জন্য 10 মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে, যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে। এবার চলো ভিডিওতে ফিরে যাক। এরপর 4 নাম্বার কোয়েশ্চেন হলো একটি বস্তু স্থির অবস্থান থেকে এ সমতরণে ধরো চলতেছে, নির্দিষ্ট সময়ে এই বস্তুর অতিক্রান্ত দূরত্ব কোনটা হবে। এটার অ্যান্সার হবে এই যে এটা এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কারণ এখানে কিন্তু বলছে ত্বরণে চলতেছে, যেহেতু ত্বরণ আছে এখানে, সেজন্য এখানে এ যেটার মধ্যে আছে সেটা দিয়ে আমরা বের করব। আর এটা তো কোনো সূত্রই না, এটা তো তোমরা জানোই, যারা দেখছো এটার সূত্রগুলো কিন্তু তোমরা জানো কোনটা কোনটা এখানে কাজে লাগবে। আমরা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো এখানে সূত্রগুলো আছে। ত্বরণের সূত্র হলো এইটা, ভি মাইনাস ইউ বাই টি। তারপর এখান থেকে আমরা কিন্তু পার্ট 2 এর মধ্যে দেখাইছিলাম কিভাবে এখানে ভি সমান এটা থেকে ভেঙে ইউ প্লাস এটি আসছে। এই যে এখানে টিটা ভাগ আকারে ওই পাশে গিয়ে গুণ হয়ে যাবে, এবং এখানের মাইনাস ইউটা বিয়োগ আকারে ওই পাশে গিয়ে যোগ হবে, তারপর ভি ইকুয়াল ইউ প্লাস এটি আসবে। আর পরবর্তী সূত্রটা হলো এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তারপর আরেকটা আছে টি সারা যেই সূত্রটা, সেটা হলো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এরপর আরেকটা হলো এস ইকুয়াল হলো ভিটি সূত্রটা, ওইখান থেকে ভিটা এই পাশে রাইখা টিটা ওই পাশে পাঠাই দিছি। তো এখানে ভি সমান এস বাই টি হয়েছে। তোমরা জানো যে একটা সূত্র থেকে কিন্তু আরেকটা সূত্র বানানো যায় একটা সিস্টেমেটিক ওয়েতে, যেটা আমরা পার্ট 2 এ দেখাইছি। এরপর এস সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এটাও একটা সূত্র। এর পরবর্তীতে ভি ইকুয়াল ইউ প্লাস জিটি এবং এইচ ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এটাও কিন্তু সেম অঙ্কই। এই যে এটা এস দেওয়া হলো অতিক্রান্ত দূরত্ব বোঝায়, আর এখানে এইচ দেওয়া উচ্চতা বোঝায়। এখানেও কিন্তু আদি ব্যাগ শেষ ব্যাগকে 2 দিয়ে ভাগ করে সময় দিয়ে গুণ করলে আমরা উচ্চতাটা পেয়ে যাই। এর পরবর্তীটা হলো এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এবং পরবর্তীটা হলো ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh। এগুলো আমাদের অঙ্কগুলো করতে কাজে লাগবে। এবং এগুলোর মধ্য থেকে দেখো তো কোন কোন সূত্রগুলো এখানে আছে। এইটা এবং এইটা আছে, কিন্তু এখানে যেহেতু আমাদেরকে ত্বরণের কথা বইলা দিছে, তাই আমরা এইটা দিব, কারণ ত্বরণ এর মান এটার মধ্যে আছে, এটাই নাই, তাই এটা হবে না, শুধু এটা হবে অ্যান্সার। এবং এইটা কিন্তু হবেই না, কারণ এরকম কোনো সূত্রই আমাদের নেই। এরপর এখানে বলছে 5.12 চিত্রের ব্যাক সময় লেখচিত্রের কোনটি মুক্তভাবে পড়ন্ত বস্তুর লেখচিত্র নির্দেশ করে। এখানে অ্যান্সারটা হবে এই যে এটা, মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ ত্বরণে এটা আগাইবে। তো এখানে দেখো এটা ব্যাগ এবং সময়ের মধ্যে ত্বরণের যে লেখচিত্র সেটা, কারণ একটা নির্দিষ্ট পরিমাণ ত্বরণে বা অভিকর্ষ ত্বরণ, যেটা আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওইটা অনুযায়ী কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ হারে বেড়ে ব্যাগটা আসছে। তাইলে এইটা হবে সেটার লেখচিত্র। এরপরে এখানে সৃজনশীল দেওয়া আছে। সৃজনশীল একে বলা হয়েছে রাজীবরা সপরিবারে সিলেট জাফলং বেড়াতে যাবার জন্য একটি মাইক্রোবাসে রওনা হলো। সে যাত্রা শুরু থেকে সিলেট যাওয়া পর্যন্ত প্রতি 5 মিনিট পর পর গাড়ির স্পিডোমিটার বা ব্যাগ বা দ্রুতি যেটাই বলো সেটা চেক করে, এবং সেখানে সে প্রতি ঘন্টায় এরকম কিছু মান পায়।
এখানে প্রথম কোয়েশ্চেনটা হলো ক নাম্বারে তাৎক্ষণিক দ্রুতি কি। এর অ্যান্সার আমরা লিখব হলো গতিশীল কোনো বস্তুর কোনো একটি বিশেষ মুহূর্তের দ্রুতি তাৎক্ষণিক দ্রুতি। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, এটা হলো একটা সংজ্ঞা। এরপর খ নাম্বার কোয়েশ্চেনটা হলো বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুর ত্বরণ ব্যাখ্যা করো। এর অ্যান্সার আমরা লিখব বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুর ত্বরণকে কৌণিক ত্বরণ বলে, অর্থাৎ সময়ের সাথে বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারই ওই বস্তুর কৌণিক ত্বরণ। আমরা জানি সুষম গতিতে সরল পথে চলমান বস্তুর বেগের মান ও দিক পরিবর্তন হয় না, ফলে বস্তুর কোনো ত্বরণ থাকে না। কিন্তু সুষম বৃত্তাকার গতির ক্ষেত্রে বস্তুর বেগের মান পরিবর্তন না হলেও দিকের কিন্তু পরিবর্তন হয়, তাই কিন্তু সেখানে একটা ত্বরণ থেকে যায়। আমরা জানি ত্বরণ হলো একটা ভেক্টর রাশি। ভেক্টর মানে এটার একটা মান আছে প্লাস এটার একটা দিকও আছে। যখন এটার দিক পরিবর্তন হয় তখন কিন্তু এটার মানেরও পরিবর্তন হয়ে যায়, বা মূলত এটাকে ধরা হয় ত্বরণেরও পরিবর্তন হয়। এরপর গ নম্বর কোয়েশ্চেনে আমাদেরকে বের করতে বলছে হলো প্রথম 5 মিনিটে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এই ক্ষেত্রে আমরা এটার অ্যান্সারে লিখবো এরকমভাবে, দেখো উদ্দীপক থেকে যে আমরা মানগুলো পাইছিলাম সেখানে সেই মানগুলো হলো এটা। গাড়ির আদিবেগ পাইছিলাম ইউ সমান 0, কারণ গাড়িটা কিন্তু চলার আগে 0 মিটার পার সেকেন্ড ছিল, থেমেছিল, এই কারণে এটা হবে 0। এবং শেষ বেগ কিন্তু আমরা 18 কিলোমিটার পার আওয়ার পাইছি এই যে এখানে প্রথম 5 মিটারে। তো এক্ষেত্রে আমরা মিটারে কিলোমিটারটাকে আমরা মিটারে নিয়ে যাব। এটাকে কিন্তু আমরা পার্ট 2 এ দেখাইছি যে কিলোমিটারকে মিটারে নিতে 1000 দিয়ে গুণ করতে হয় এবং ঘন্টাকে 3600 দিয়ে ভাগ করতে হয়, কারণ 1 ঘন্টা হলো 60 মিনিট। সেই 60 দিয়ে 1 ঘন্টাকে গুণ করার পর 60কে আবার 1 মিনিটে যেহেতু 60 সেকেন্ড, তাই আবার ওইটাকে 60 দিয়ে গুণ করতে হয়। তাহলে 60 গুণ করা হয় 36, এটা দিয়ে এটাকে ভাগ করে মিটার পার সেকেন্ডে নিব আমরা মানটা। তাহলে আমাদের এখানে ভি হবে 5 মিটার পার সেকেন্ড। টি এর মান কিন্তু বলা হয়েছে 5 মিনিট, কারণ এটা 5 মিনিট পর পর নেওয়া হয়েছে। এবং এখানে কিন্তু আমাদের মানটা বলেও দিছে যে 5 মিনিট পর, প্রথম 5 মিনিটে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব। তো এই ক্ষেত্রে আমরা টি এর মান 5 মিনিট পাইলাম। এই মিনিটটাকে সেকেন্ডে নেব 60 দিয়ে গুণ করে। এরপর আমরা সূত্র জানি ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তো এখানে আমরা মানগুলো বসাইলাম, তারপর 2 দিয়ে ভাগ করব, তারপর এখানে টি এর মান বসাই দিব। তাহলে আমাদের অ্যান্সারটা হবে 750 মিটার। এটা একটা উত্তর, এবং এটা কিন্তু আরও একভাবে আমরা সমাধান করতে পারি। যেমন এই যে এখানে দেখো আমরা কিন্তু পাইছিলাম যে ত্বরণ বার করা যায় এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি এর সূত্রটা দিয়ে। তাহলে এখানে আমরা ত্বরণটা বের করে তারপরে যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার যদি বসাই এবং এখানে যদি এর মান টি এর মান বসাই দিই, ইউ এর মান বসাই দিই, তাহলে 0 এবং টি, ইউ এর মান যেহেতু 0 এবং টি গুণ হয়ে এটা বাদ হয়ে যাবে, এবং এখানে এর মান আর টি এর মান বসাইলে মান আমাদের আগেরটাই আসবে, আগের মতোই 750 আসবে। তো এখানে আমাদের জন্য সহজ নিয়ম কিন্তু এটাই, আদিবেগ শেষ বেগ থাকলে এবং সময় থাকলে আমরা সরাসরি এইটা দিয়ে করে ফেলতে পারি। আমরা দুইটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম, দুইটাই অনেক সহজ, তবে এটা একটু তুলনামূলক বেশি সহজ। তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয়, এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয়। কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম। সেই কথা ভেবেই তোমাদের জন্য 10 মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে, যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে। এবার চলো ভিডিওতে ফিরে যাক। এরপর গ নাম্বার কোয়েশ্চেন আমাদেরকে বলছে সংগৃহীত উপাত্ত দিয়ে ব্যাগ সময় লেখচিত্র অঙ্কন করে তা ব্যাখ্যা করো। এক্ষেত্রে আমরা ব্যাগ এবং সময়ের যে লেখচিত্রটা সেটা আঁকবো। এখানে দেখো অনেক কথা লেখা আছে, তো আমরা আগে চলো ব্যাগ সময় লেখচিত্রটা দেখে নিই। এখানে দেখো এই বরাবর আমরা সময়গুলো লিখব, 5 মিনিট, 10 মিনিট, 15, 20, 25, 30 এবং 35 মিনিট যেগুলো দেওয়া আছে এখানে। এবং এই বরাবর আমরা লিখব হলো যেই মানগুলো আছে ব্যাগগুলা সেইটা। তো এই বরাবর আমরা মানগুলো দেখতে পাইছি যে 18, 36 এবং 54, এর বেশি কিন্তু কোনো মান নেই। তাহলে আমরা গ্রাফ পেপারে 18 ঘর পর্যন্ত রাখলাম। আর যদি গ্রাফ পেপারে জায়গা না নেয় তাহলে কিন্তু তোমরা 2 ঘর সমান 1 ঘর ধরে, বা 2 ঘর সমান 1 ঘর সমান 2 মান ধরে নিতে পারো। তো ওইখানে তোমাদের গ্রাফ পেপারে কাগজটা কম লাগবে, যেহেতু 2 ঘর 1 ঘরকেই তোমরা 2 মান করে ধরবে। তো এখানে আমরা ধরে নিলাম আপাতত দৃষ্টিতে এখানে 18 এই পর্যন্ত, তারপর ডাবল 36 এই পর্যন্ত, এরপর 54 হলো এ পর্যন্ত। 5 মিনিট বরাবর এটার যেই অতিক্রান্ত ব্যাগটা ছিল
সেই ব্যাগটা হলো এখানে এই পর্যন্ত দেখো। এরপর 10 মিনিটে ছিল কিন্তু এই যে 36 পর্যন্ত এখানে এই বরাবর কিন্তু এইটা এবং এইটা। এরপর 15 মিনিটে কিন্তু ছিল 54 এই বরাবর। এরপর যদি একটু খেয়াল করে দেখো তাহলে দেখো এই মানগুলোর মধ্যে দেয়া আছে 54তে উঠার পর পরবর্তী 5 মিনিট করে অর্থাৎ এই 15 মিনিট এটা 54-র মধ্যেই ছিল। তাহলে আমরা এই বরাবর কিন্তু সোজা দাঁড়িয়ে দিয়েছি, কারণ এই বরাবর ব্যাগটা কি ছিল, সেম ছিল, 15ই ছিল। এরপর এইখান থেকে আবার পরবর্তীতে দেখা যায় 36 এবং 18 হয়ে যায়, এই যে এখানে 36 এবং 18 হয়ে যায়। তাইলে এটা কিন্তু এখানে মন্দন হচ্ছে। তাইলে আবার আগের মতো আমরা এখানে 36 তারপর 18তে নামিয়ে দিলাম। এটা আমাদের ব্যাক সময় লেখচিত্রটা হয়ে গেল। এটা তোমরা নিজের ভাষায় বলে দিতে পারো, অথবা যদি আমাদের ভাষায় দিতে চাও তাহলে এইভাবে দিতে পারো। ছক কাগজে এক্স অক্ষ বরাবর সময় টি এবং ওয়াই অক্ষ বরাবর ব্যাগ ভি স্থাপন করি। গাড়িটি স্থির অবস্থান থেকে যাত্রা আরম্ভ করে বলে তার আদিবেগ হলো 0। তাই লেখচিত্রটি ও বিন্দু থেকে আরম্ভ হয়। গাড়িটি প্রথম 15 মিনিট সমতরণে চলে 54 কিলোমিটার/আওয়ার বেগ প্রাপ্ত হয়। এজন্য লেখচিত্রটি এ বিন্দু পর্যন্ত ঊর্ধ্বমুখী থাকে। গাড়িটি পরবর্তী 10 মিনিট সমবেগে চলে। তাই লেখচিত্রটি এক্স অক্ষের সমান্তরালে চলে বি পর্যন্ত পৌঁছে। তারপর বি বিন্দু হতে গাড়িটির বেগ সমহারে কমতে থাকে, অর্থাৎ সমমন্দন হয়। 35তম মিনিটে তার বেগ 18 কিলোমিটার/আওয়ার হয়। তাই গ্রাফটি নিম্নমুখী হয়ে সি বিন্দুতে পৌঁছে। এই যে এটাই আমরা জাস্ট নিজের ভাষায় বলে দেব। এরপর 2 নম্বর প্রশ্নের মধ্যে দেখাও, এখানে বলছে এম গ্রাম ভরের একটি বস্তু এ ত্বরণে চলমান অবস্থায় রয়েছে। আদিবেগ যদি ইউ, শেষ বেগ যদি হয় ভি ও টি, সময়ে অতিক্রান্ত দূরত্ব এস, এবং তাহলে বস্তুটির গতির অবস্থা নিচের টেবিলে দেওয়া হলো। এখানে 2টা ঘটনা দেওয়া আছে, প্রতিটারই আদিবেগগুলো এগুলো, শেষ বেগ এগুলো, সময় এগুলো। এরপর এই দ্বিতীয়টার ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এইটা, অতিক্রান্ত দূরত্বটা এইটা এবং ত্বরণটা হলো এইটা। প্রথম কোয়েশ্চেন হলো ত্বরণের সংজ্ঞাটা কি সেটা লেখো। আমরা এর সংজ্ঞাটা দেখে নিই। এই যে এটা সময়ের সাপেক্ষে বস্তুর অসমবেগের অথবা বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। অর্থাৎ সময়ের সাথে সাথে একটা বস্তুর যেই বেগ, সেই বেগটার যে পরিবর্তন হয়, পরিবর্তনের যেই হারটা থাকে নির্দিষ্ট পরিমাণ, ওই হারটাকেই বলা হয় ত্বরণ। এরপর খ নাম্বার কোয়েশ্চেনে আমাদের কাছে জানতে চাইছে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ কেন সুষম ত্বরণের উদাহরণ। এর অ্যান্সারে আমরা লিখব কোনো বস্তু বেগ যদি সময়ের সাপেক্ষে সমান হারে পরিবর্তন হয়, অর্থাৎ প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি সমান হয়, তবে তাকে সুষম ত্বরণ বলে। আবার ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তুর প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। কোনো বস্তু ভূপৃষ্ঠের দিকে মুক্তভাবে পতিত হলে প্রতি সেকেন্ডে বেগ 9.8 মিটার/সেকেন্ড বৃদ্ধি পায়। তাই পৃথিবীর অভিকর্ষ ত্বরণ সুষম ত্বরণ। এরপর গ নাম্বার কোয়েশ্চেনটার মধ্যে আমাদের কাছে জানতে চেয়েছে হলো টেবিলের 1 নং ঘটনায় এস এর মান হিসাব করো। তো এখানে খেয়াল করে দেখো, আমরা কিন্তু দুইটা উপায়ে এস এর মান নির্ণয় করতে পারি। একটা হলো ত্বরণ বের করে, আর একটা হলো ত্বরণ না বের করে, যদি আদিবেগ শেষ বেগ থাকে এবং সময় দেয়া থাকে। তাহলে দেখো এখানে আদিবেগ আছে, শেষ বেগ আছে, তারপর সময়ও আছে। তাহলে আমরা এস ইকুয়াল ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি দিয়ে বের করতে পারি। তাহলে ইউ এর মান আদিবেগ হলো 10, বি এর মান 30, এই যে 10 আর 20 30, এটাকে 2 দিয়ে ভাগ হবে, তাহলে হবে এখানে 20। আর এখানে দেখো টি এর মান কত, 5 সেকেন্ড, তাই আমরা 5 বসাই দিলাম। এবার 20 5-এ গুণ করলে হয় 100 মিটার, এটাই অ্যান্সার। অথবা আমরা আরও একটা নিয়মে করতে পারি, সেটা হলো এই যে প্রথমে আমরা কি করব, এর মান নির্ণয় করব ভি মাইনাস ইউ বাই টি দিয়ে। তারপর এখানে এর মান এইটা বের হবে 4 মিটার/সেকেন্ড স্কোয়ার। এরপর এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারে এখানে বসাবো মানগুলো। তাহলে আমরা পরবর্তীতে ক্যালকুলেশন করলে আমাদের 100 এটার অ্যান্সার আসবে একই। তো ওই নিয়মটা একটু সহজ বেশি, এই যে এই নিয়মটা একটু সহজ বেশি, তোমাদের যেটা ভালো লাগে সেটাই করতে পারো, দুইটাই জেনে রাখো। এরপর ঘ নম্বরে বলছে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে 2 নং ঘটনাটি সম্বন্ধে মন্তব্য করো। এই যে 2 নম্বরে আদিবেগ, শেষ বেগ এবং সময় দেওয়া আছে, এই অনুযায়ী যে তারা এখানে এস এর মান নির্ণয় করে দিছে এবং এর মান যে নির্ণয় করে দিছে, এই দুইটা মান কি তারা সঠিক নির্ণয় করছে নাকি ভুল করছে, সেটা আমরা এখন দেখব। তাহলে এর অ্যান্সারে চলো আমরা চলে যাই। যেই মানগুলো দেওয়া আছে প্রথমে, সেই মানগুলো আমরা লিখলাম আদিবেগ, শেষ বেগ এবং সময় এগুলো। এরপর ত্বরণ এবং দূরত্বটা, যেটা অতিক্রান্ত দূরত্ব, সেটা আমরা নির্ণয় করব। তো প্রথম ক্ষেত্রে আমরা ত্বরণের সূত্র বসাইলাম ভি মাইনাস ইউ বাই টি, তারপর ভি ইউ এর মান, তারপর টি এর মান বসাইলাম। এরপর এইখানে
3.75 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি। তো এক্ষেত্রে দেখো আমাদের কিন্তু বইয়ের মধ্যে দেয়া ছিল এই যে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু আমাদের অ্যান্সারে কত হয়েছে দেখো তো, 3.75 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে বইয়েরটা ভুল। এর পরবর্তীতে আমরা এস এর মান বের করব। এখানে এস এর মান কয়েকভাবে বের করা যায়। যেমন এইখানে একটা সূত্র দিয়ে বের করা যায়, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এই সূত্রটা দিয়ে এস এর মান বের করতে পারি। তাহলে আমাদের এই যে এখান থেকে আমরা এসটা রেখে বাকি সব কিছু ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে ইউ ওই পাশে গিয়ে মাইনাস ইউ স্কোয়ার হবে, এবং এই পাশের যেই 2a আছে গুণাকার এটার সাথে, এটা ওই পাশে গিয়ে এই যে ভাগ হয়ে যাবে। তাহলে এস এর মান আমরা এইভাবে মান বসাইলে 50 মিটার পেয়ে যাব। এবং সেম জিনিসটাকে আমরা একটু আগে গ নাম্বারে যেইভাবে করছিলাম এস এর মান এখানে নির্ণয়, ইউ প্লাস বি বাই 2, এই যে আমরা বইয়ের মধ্যে কিন্তু দেখাইছিলাম এই যে এটা ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। এই নিয়মেও যদি তুমি এখানে এই যে ইউ এর মান এইটা, ভি এর মান এইটা, তারপর নিচে 2 দিয়ে টি এর মান যদি 4 বসাও, তাহলে দেখবা সেম টু সেম এই যে এখানে যেই মানটা বের হয়েছে 50 মিটার, 50 মিটারে কিন্তু উত্তর আসবে। তার মানে একাধিক উপায়ে কিন্তু একটা অঙ্ক আমরা করতে পারি। তো তোমরা কিন্তু এটা বাড়িতে ট্রাই করতে পারো, এটাও ট্রাই করতে পারো, যেটা তোমার ভালো লাগে সেটাই করো। ওইটা কিন্তু একটু সহজ বেশি, এস ইকুয়াল ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। এরপর এখানে দেখো আমরা লিখব যা টেবিলের এস এর মানের 44 মিটার সমান নয়। দেখো এখানে কিন্তু 44 বলছিল, কিন্তু আমাদের মান কিন্তু বের হয়েছে 50 মিটার। তাইলে আমরা লিখব অতএব গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখা যাচ্ছে যে টেবিলের 2 নং ঘটনাটি অসঙ্গতিপূর্ণ, অর্থাৎ মিলেনি। এরপর পাঠ্য বইয়ের মধ্যে আমাদেরকে উপরের দিকে যেই কাজগুলো দেওয়া ছিল, এই যে সাধারণ প্রশ্ন এবং গাণিতিক যেই প্রশ্ন, সেগুলো প্রথমটা বলছিল গতি শূন্য কিন্তু ত্বরণ শূন্য নয়, এটি কি কখনো সম্ভব হতে পারে কিনা। এর অ্যান্সার আমরা লিখব সম্ভব। ভূপৃষ্ঠে অবস্থিত কোনো স্থির বস্তুর উপর সর্বদা অভিকর্ষ ত্বরণ ক্রিয়াশীল, আবার সরল ছন্দিত স্পন্দনে স্পন্দিত বস্তু কণা যখন বিস্তারে অবস্থান করে তখন এর গতি শূন্য থাকে, কিন্তু ত্বরণ সর্বোচ্চ হয়। অতএব গতি শূন্য কিন্তু ত্বরণ শূন্য নয়, এটি সম্ভব। এর পরবর্তীতে দ্বিতীয় কোয়েশ্চেনে আমাদেরকে জিজ্ঞাসা করছিল ব্যাগের পরিবর্তন হচ্ছে কিন্তু দ্রুতির পরিবর্তন হচ্ছে না, এটা কি সম্ভব? সম্ভব হলে দেখাও। এর অ্যান্সার আমরা লিখব এটি সম্ভব। এরপর একটি বস্তু বৃত্তাকার পথে ঘোরার সময় প্রতি মুহূর্তে দিক পাল্টে যাচ্ছে, কিন্তু দ্রুতির কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। এক্ষেত্রে ব্যাগের পরিবর্তন হয়। কারণ কি? কারণ দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। এটা হলো একটা স্কেলার রাশি, আর এই কারণে দিক পরিবর্তনে এর পরিবর্তন ঘটে না দ্রুতির ক্ষেত্রে। অন্যদিকে ব্যাগ কিন্তু একটা ভেক্টর রাশি হওয়ায় দিক পরিবর্তনে এর পরিবর্তন হয়, অর্থাৎ দিকটা যদি এক দিক থেকে অন্য দিকে চলে যায় তাহলে কিন্তু ব্যাগের পরিবর্তন হয়ে যায়। এরপর এখন একটি সুতা দিয়ে ছোট একটা পাথরকে বেঁধে সেটাকে মাথার উপর দিয়ে ঘোরানো হলে দেখা যায় পাথরটার দ্রুতির কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু প্রতি মুহূর্তে ব্যাগের পরিবর্তন হচ্ছে, কারণ প্রতি মুহূর্তে পাথরটার গতির দিক পাল্টে যায়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ না, এটা কিন্তু পরীক্ষায় আসার মতো কিছু না, জাস্ট তোমার মাইন্ডটাকে একটু ক্লিয়ার করার জন্য এটা দেওয়া হয়েছে, যাতে তুমি বিষয়টা বুঝতে পারো আর কি। ব্যাগ মানে হলো ব্যাগের দিকও থাকবে, একটা মানও থাকবে। তাইলে আমরা যদি একটা পাথরকে উপর দিয়ে ঘুরাই তাহলে সেটার কিন্তু দিক পাল্টে যায়, এক দিক থেকে অন্য দিকে চলে যাচ্ছে, তাই না? একটু থাকে উত্তর, তারপরে পূর্ব, পশ্চিম, এরকমভাবে কিন্তু ঘুরতে থাকে। তখনই কিন্তু এটার মানটা আপাত দৃষ্টিতে পাল্টে না, যদিও আমরা দেখি পাল্টে না, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় ওইটা পাল্টে যায়, এতটুকুই। এরপর 3 নম্বর কোয়েশ্চেনটা দেখো, সেটা হলো চাঁদে মধ্যাকর্ষণজনিত ত্বরণ পৃথিবীর মধ্যাকর্ষণজনিত ত্বরণ থেকে 6 গুণ কম। পৃথিবীতে একটা পাথর একটা উচ্চতা থেকে ছেড়ে দিলে এটি যে ব্যাগে নিচে আঘাত করবে, চাঁদে একই উচ্চতা থেকে ছেড়ে দিলে কি 6 গুণ কম ব্যাগে আঘাত করবে? চাঁদে বাতাস নেই, ধরা যাক পৃথিবীতেও বাতাসের বাধা সমস্যা নয়। তো এক্ষেত্রে আমরা লিখব চাঁদে মধ্যাকর্ষণজনিত ত্বরণ পৃথিবীর মধ্যাকর্ষণজনিত ত্বরণ থেকে, এটাই প্রশ্নটা। তো এখানে উত্তরের ক্ষেত্রে দেখো আমরা একটু গাণিতিক উপায়ে করার চেষ্টা করি। এখানে এই যে GM, এটা দিয়ে আমরা ধরবো হলো গ্র্যাভিটি অফ মুন। এটা এম দিয়ে মুন বোঝানো হচ্ছে চাঁদের জন্য, আর পৃথিবীতে G(E) অর্থাৎ আর্থ, পৃথিবীর যেই গ্র্যাভিটি সেটা। তো 1/6 অর্থাৎ এটার যেহেতু 6 গুণ কম এইটা, তাই এখানে 1/6 দিয়ে ভাগ করলাম। এরপর এই পাশে দেখো যেই GE ছিল এটা গুণ আকারে, ওই পাশে নিয়ে আমরা এই যে ভাগ করে দিলাম।
তাইলে হলো এই লাইন। এরপর এইখানে আমরা দ্বিতীয় যেই পার্টটা ছিল ওইখানে কিন্তু আমরা উচ্চতা নির্ণয়ের একটা সূত্র দেখে আসছি, সেটা হলো h ইকুয়াল ইউ স্কোয়ার বাই 2g। এটা আমরা শর্টকাটে দেখে ফেলছিলাম। তো উচ্চতা নির্ণয় করতে গেলে ইউ এবং নিচে কিন্তু আমরা 2g দিয়ে এটা করে ফেলতে পারি। তাহলে h এর জন্য ইউ স্কোয়ার বাই 2g, এম হলো, এটা কিন্তু এম দেবো কারণ এটা হলো চাঁদের জন্য। আবার h এর জন্য এখানে পৃথিবীর h এর জন্য বা উচ্চতার জন্য এখানে দেবো ইউ ই স্কোয়ার বাই 2g ই। তাহলে এটাও এটাও এটা সমান কিন্তু আমরা এইটা লিখতে পারি। এরপর শর্তানুযায়ী এটা সমান এইটা লিখব। তো এটা সমান আমরা এটা লিখলাম কারণ দুইটাই কিন্তু এর মান বা উচ্চতার মান। তো এটা সমান এটা লিখার পর এই যে এখানে 2 আছে এই পাশে, এখানেও নিচে 2 আছে এই পাশে, এই দুইটা কিন্তু আমরা কেটে দিতে পারি। তাহলে কেটে দিয়ে শুধু এটা রাখবো, এটা রাখবো। এরপর আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ করলে হবে কি, জি এম এর নিচে জি ই আইসা পড়বে এবং ইউ এম স্কোয়ারের নিচে ইউ ই আইসা পড়বো আড়াআড়ি গুণ করলে এবং এক পাশ থেকে অন্য পাশে নিলে। এরপর এখানে দেখো এই যে স্কোয়ারটা ছিল দুই পাশে, এই স্কোয়ারটাকে আমরা ওই পাশে নিয়ে যাব। তাহলে ওই পাশে যদি নিয়ে যাই তাহলে কিন্তু এটা রুট হয়ে যায়, আমরা জানি। তাহলে ওই পাশে গিয়ে যে রুট হয়ে গেল এবং এখানে জি এম বাই জিই এটার মান কিন্তু আমরা পেয়েছিলাম একটু উপরে, এই যে জি এম বাই জিই হলো 1/6, সেই মানটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে ইউ এম এর মান হলো 1/6, এই পাশের ইউ ই ভাগ ছিল ওই পাশে গিয়ে গুণ হয়ে গেল। তাহলে বলতে পারি চাঁদে পৃথিবীর ব্যাগের 1/√6 গুণ ব্যাগে আঘাত করবে। এর পরবর্তী কোয়েশ্চেনটা হলো 4 নম্বর। সেটাতে বলা হয়েছে পৃথিবীতে কি এমন কোনো জায়গা আছে যেখানে থেকে তুমি দক্ষিণ দিকে 1 কিলোমিটার গিয়ে যদি পূর্ব দিকে 1 কিলোমিটার যাও এবং তখন উত্তর দিকে 1 কিলোমিটার গেলে আগের জায়গায় তুমি পৌঁছে যাইবা। তো এখানে একটা জায়গা আছে শুধু, সেটা হলো কি, এই যে হ্যাঁ আছে, জায়গাটি হলো উত্তর মেরু। উত্তর মেরু থেকে 1 কিলোমিটার দক্ষিণে গিয়ে 1 কিলোমিটার পূর্ব দিকে যাওয়ার পর পুনরায় যদি 1 কিলোমিটার উত্তর দিকে যাওয়া হয় তাহলে কিন্তু আমরা আগের জায়গায় যেতে পারি। এই যে দেখো উত্তর মেরু, এখান থেকে আমরা যদি এই দিকে 1 কিলোমিটার আসি, তারপর আবার যদি এই দিকে 1 কিলোমিটার আসি, আবার যদি এই দিকে 1 কিলোমিটার যাই, দেখো পথটা কিন্তু এখানে ত্রিভুজ আকারের মতো হয়, এইদিকে এইদিকে এইদিকে। তাহলে কিন্তু আমরা এই যে আগের জায়গায় গিয়ে পৌঁছে যাই। সেজন্য এই জায়গাটায় মাত্র আমরা এরকমভাবে আগের জায়গায় পৌঁছাইতে পারি। এটা হলো উত্তর মেরু। এরপর 5 নম্বর কোয়েশ্চেনটা হলো সমতরণের বেলায় দ্বিগুণ সময়ে কি দ্বিগুণ দূরত্ব অতিক্রম করি? এর অ্যান্সার আমরা লিখব সমতরণের বেলায় দ্বিগুণ সময়ে দ্বিগুণ দূরত্ব অতিক্রম করি কিনা, এর অ্যান্সার আমরা লিখব আমরা জানি দূরত্ব ও সময়ের সম্পর্ক হলো নিম্নরূপ, অর্থাৎ এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা হলো আমরা যে সূত্রটা পেয়েছিলাম পার্ট 2 এর মধ্যে। তো ওই সূত্রটা আমরা এখানে লিখব। এখন যদি আমরা দ্বিগুণ সময়ে, এখানে যেহেতু বলছে যে দ্বিগুণ সময়ে কি দ্বিগুণ দূরত্ব অতিক্রম করি কিনা, এক্ষেত্রে আমরা দ্বিগুণ সময়ের ক্ষেত্রে 2 দিয়ে কিন্তু আমরা এই যে টিটাকে সময়টাকে গুণ করলাম, এখানে টি দুই জায়গায় আমরা টি দিয়ে গুণ করলাম। এরপর এখানে দেখো যেটা ছিল এটা ডাইরেক্ট আমরা 2ut গুণ করে লিখলাম। আর এখানে যেটা ছিল এখানে 2 এর উপর স্কোয়ার মানে কিন্তু 4 হয়ে যায়, তাহলে 4 লিখলাম। টি এর উপর স্কোয়ার মানে কিন্তু টি স্কোয়ার, এটা আমরা লিখলাম। এর পরবর্তীতে এখানে দেখো এই যে 2ut, এটা ঠিক আছে, এটাই লিখলাম। তারপর এখানে আমরা 4টা কিন্তু হাফ এটি স্কোয়ার, 4টা হাফ এটি স্কোয়ার দেখে আমরা 2টা হাফ এটি স্কোয়ার এখানে লিখলাম এবং এখানে প্লাস দিয়ে আবার 2টা হাফ এটি স্কোয়ার লিখলাম। তাহলে কিন্তু এই 2 2 4 আগেরটা হয়, আমরা শুধু ভেঙে লিখলাম এখানে। এর পরবর্তীতে এই জায়গাটুকুর মধ্যে আমরা 2 কমন নিব। দেখো এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2 কমন নিলাম। তাহলে এখানে থাকবে শুধু ইউটি, তারপর প্লাসের প্লাস থাকবে, তারপর এখানে তো 2 কমন নেওয়ার কারণে এই 2 আইসা পড়বে, বাদ হয়ে যাবে। তাহলে থাকবে শুধু এখানে হাফ এটি স্কোয়ার, সেটা এখানে লিখব। প্লাস এখানে যেইটুকু ছিল ওইটুকু লিখে দিব। তাহলে দেখো এইটুকুর মান কিন্তু এস এর সূত্র এইটুকু, তাই আমরা এখানে এস বসিয়ে দিলাম। প্লাস এখানে যেইটুকু ছিল এটি স্কোয়ার, সেই এটি স্কোয়ার এখানে লিখে দিলাম। এখান থেকে শুধু এটি স্কোয়ার লিখলাম কারণ হলো এই যে 2 কাটা যায়, তাইলে এটুকু বাদ, তাহলে থাকবে শুধু এটি স্কোয়ার, তাই এতটুকু লিখে দিলাম। তো এখন যেই সময়টা যদি দ্বিগুণ করি তাহলে কিন্তু আমাদের দূরত্বটা দ্বিগুণের থেকেও আরও অনেক বেশি বের হচ্ছে। এই যে দেখো দ্বিগুণের থেকে অনেক বেশি বের হচ্ছে এখানে। তার মানে এখানে আমরা লিখতে পারি উত্তরে উপরোক্ত সম্পর্কে এটি স্পষ্ট যে এস কমপ্লিমেন্ট নট ইকুয়াল টু এস, অর্থাৎ সমতরণের বেলায় দ্বিগুণ সময়ে দ্বিগুণ দূরত্ব অতিক্রম করা যায় না। দ্বিগুণ দূরত্ব যায় না, কিন্তু এটা কিন্তু তার থেকে আরও বেশি যায়। এর পরবর্তীতে
কিছু গাণিতিক প্রশ্ন দেওয়া আছে, একটু কঠিন। এই প্রথমটা দেখো, অনেক কঠিন। এখানে দেখা যাচ্ছে যে একটি গাড়ি তোমার স্কুল থেকে 40 কিলোমিটার যদি পূর্ব দিকে যায়, তারপর 40 কিলোমিটার উত্তর দিকে যায়, তারপর আবার 30 কিলোমিটার পশ্চিম দিকে যায়, এরকম একদিক থেকে আরেক দিকে, আরেক দিক থেকে আরেক দিক যদি যায়, তারপর সবার শেষে বলছে গাড়িটি তোমার থেকে কোন দিকে কত দূরে আছে। তো এইবার এটা আমরা খুব সহজে করে ফেলি। দেখো, আমরা আগে এইখানে দেখি। ধরো আমরা এইখানে আছি, এইখান থেকে 40 কিলোমিটার পূর্বে গেল, 40 কিলোমিটার আবার এইদিকে, তারপর আবার 30 কিলোমিটার এইদিকে, 30 কিলোমিটার আবার এইদিকে, তারপর হলো 20 কিলোমিটার এইদিকে, আবার 20 কিলোমিটার এইদিকে, তারপর 10 কিলোমিটার এইদিকে, তারপরে আবার 10 কিলোমিটার এই যে এইদিকে। এরপর এখানে যখন আমরা আসলাম সর্বশেষটা, দেখো জি বিন্দুতে আমরা কিন্তু পৌঁছানোর পর জি থেকে 10 কিলোমিটার দক্ষিণে গিয়ে এই যে পি বিন্দুতে এখানে আমরা পৌঁছাইলাম। এরপর বলছে আমাদের দূরত্বটা কত, গাড়িটি তোমার থেকে কোন দিকে কত দূরে আছে। এটা আমাদেরকে বলছে কত দূরে আছে, প্লাস দিকটাও কিন্তু বলে দিতে বলছে। তো এখন আমরা দেখি, আমরা যখন দেখতে পাচ্ছি গাড়িটি এই জায়গায় আছে, আমরা ছিলাম এই জায়গায়, এখান থেকে যাত্রা শুরু হয়েছে এবং গাড়িটি আছে এই জায়গায় এখন তথ্য অনুযায়ী। তার মানে আমাদের এইটুকু দূরত্ব অর্থাৎ ওপি এর মান বের করতে হবে। তো এক্ষেত্রে আমরা কিন্তু একটা জিনিস জানি, এই যে পিথাগোরাসের একটা উপপাদ্য আছে, এটা কিন্তু এখানে যেই ত্রিভুজটা গঠিত হয়েছে এখান থেকে এখান পর্যন্ত, এটাকে যদি আমরা সোজা দাড়ি দিয়ে টেনে দিই এখন, এইখান থেকে এখানে, এখানে কিন্তু সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এখানে কিন্তু 90 ডিগ্রি কোণ। তাইলে আমরা কিন্তু এখানে ওই পিথাগোরাসের একটা উপপাদ্য, যেটা তোমরা অবশ্যই আশা করি পড়ছো, 87 মেবি ছিল, তো ওইটা ছিল অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। অর্থাৎ এই যে পাতালে যেই দাড়িটা থাকে আর কি এরকমভাবে, সেটা কিন্তু অতিভুজ স্কোয়ার। আর এটা সমান হলো, ধরো এটা লম্ব স্কোয়ার এবং এটা ভূমি স্কোয়ার, তাইলে এই দুইটা। এখন আমরা ওইটাই লিখলাম, এই যে অতিভুজ স্কোয়ার, অর্থাৎ এই যে ওপি স্কোয়ার সমান হলো এই যে লম্ব স্কোয়ার ও এম স্কোয়ার এবং এই পি এম স্কোয়ার। এই পাশে যে স্কোয়ারটা ছিল ওইটা আমরা ওই পাশে নিয়ে সরাসরি রুট দিয়ে দিছি, শুধুমাত্র আমাদের ওপি এর মান যেহেতু লাগবে তাই। এইবার ও এম এর মান কিন্তু আমরা জানি, দেখো তো ও থেকে এম পর্যন্ত কত হয়, 20 হয়, কারণ এই যে এটা কিন্তু 40-এর অর্ধেক হয়ে দাঁড়ায়। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পারবা এখানে 20 হয়, এবং পি এম এর মানও কিন্তু 20 হয়। এই যে এটুকু পি এম, এটুকুও কিন্তু 20 হয়। তুমি যদি একটু এখানে খেয়াল করো তাহলে বুঝতে পারবে। তো এইবার দুইটাকে স্কোয়ার করে আমরা যদি রুট দেই তাহলে আমাদের অ্যান্সার হবে 20√2 কিলোমিটার। অতএব গাড়িটি আমার থেকে উত্তর পূর্ব কোণে 20√2 কিলোমিটার দূরে আছে। এটা হলো উত্তর পূর্ব কোণে, এটার যেহেতু পূর্ব দিক, এটা হলো উত্তর দিক, তাইলে উত্তর পূর্ব দিকে এটা মাঝামাঝিতে কিন্তু রয়েছে, এটা হলো 20 কিলোমিটার, 20√2 কিলোমিটার দূরে। এরপর দ্বিতীয় কোয়েশ্চেনে দেখো আমাদেরকে জানতে চাইছে আমাদের থেকে, ও এ বি বি সি এবং সিডিতে কখন ব্যাগ এবং ত্বরণ পজিটিভ, নেগেটিভ এবং শূন্য সেটি দেখাও। এর আনসার আমরা লিখব, আমরা জানি। এটার আগে একটু দেখে নিই। দেখো এই দিকটাতে কিন্তু ত্বরণ আছে, এখানে কিন্তু সমত্বরণ সোজা যেহেতু উঠছে, এখানে কিন্তু অসমত্বরণ, সমত্বরণ নয়, কিন্তু ব্যাগ কিন্তু বাড়ছে এখানে। আর এখানে হলো সমবেগ, এখানে কোনো ত্বরণ নেই যেহেতু সোজা গেছে। এরপর এইখান থেকে যখন এইখানে এরকমভাবে আসে তখন এটা কিন্তু অসম মন্দনে এরকমভাবে আসছে, এখানে সমত্বরণ না কিন্তু অসমত্বরণ, অসম নেগেটিভ ত্বরণ এটা, বা মন্দন বলতে পারি, অসম মন্দনে এটা এরকমভাবে আসছে। তো এর অ্যান্সারে এটাই আমরা এখানে লিখে দেব যে আমরা জানি ব্যাগ বনাম সময় লেখচিত্রের ঢাল ত্বরণ নির্দেশ করে। ঢাল মানেই হলো এইটা, অর্থাৎ কতটুকু বাঁকাভাবে আছে ওইটা। এখন 2.11 চিত্রে ও এ অংশের ঢাল ধনাত্মক, তাই এখানে ব্যাগ ও ত্বরণ ধনাত্মক। এ বি অংশের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ধনাত্মক এক্স অক্ষের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করবে, তাই এ অংশে ব্যাগ অসম ধনাত্মক ও ত্বরণ ধনাত্মক। এইটুকু অংশের মধ্যে ব্যাগ এবং ত্বরণ দুইটাই হলো ধনাত্মক বা পজিটিভ আকারে। এরপর বিসি অংশ এক্স অক্ষের সমান্তরাল, তাই এ অংশের ব্যাগ সমবেগ এবং ঢাল তথা ত্বরণ শূন্য। এখানে 0 ডিগ্রি ইকুয়াল 0। তোমরা হয়তো আশা করি ত্রিকোণমিতি পারো, যদি পেরে থাকো তাহলে তো অবশ্যই তোমাদের জন্য এটা সহজ হবে। যদি না পেরে থাকো তাহলে এটা দেখার দরকার নেই, কোনো সমস্যা নেই। আমরা পরবর্তীতে যখন তোমরা 10
কট এগুলো শিখবে, তোমাদের উচ্চতর গণিত এবং সাধারণ গণিতে আছে, তখন তুমি এটা বুঝে যাবে। 10 ডিগ্রির মান 0, যেহেতু এখানে ঢাল নেই। এরপর সিডি অংশের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ধনাত্মক এক্স অক্ষের দিকের সাথে স্থূল কোণ উৎপন্ন করবে, তাই এই অংশের বেগ ঋণাত্মক এবং ঢাল তথা ত্বরণ ঋণাত্মক এবং অসম, এই যে এই দিকটাতে। আর পরবর্তী কোয়েশ্চেনটা হলো চিত্র 2.11-এ ওয়াই অক্ষ যদি বেগ না হয়ে অবস্থান হতো, তাহলে বেগ এবং ত্বরণের মান ও এ বি বিসি এবং সিডিতে কি হতো। দেখো 2.11 যে চিত্রটা দেওয়া ছিল আমাদেরকে আমাদের বইয়ের মধ্যে আগের পৃষ্ঠায়, ওইটা কিন্তু এই চিত্রটা কিন্তু ওইটাই। তো এইখানে এই 3-এর উত্তরে আমরা লিখব, আমরা জানি অবস্থান বনাম সময় লেখ চিত্রের ঢাল বেগ নির্দেশ করে। এখন 2.11 চিত্রে ওয়াই অক্ষ বরাবর অবস্থান হলে ও এ অংশে সমবেগ হতো, ফলে ত্বরণ 0 হতো। এ বি অংশে বেগের মান অসম হতো তথা অসম হারে বৃদ্ধি পেত, ফলে ত্বরণ থাকতো। তারপর বিসি অংশে অবস্থান স্থির হওয়ার ফলে বেগ ও ত্বরণ 0 হতো। এরপর সিডি অংশে বেগ অসম হতো তথা অসম হারে হ্রাস পেত, ফলে মন্দন থাকতো। এরপর 4 নম্বর কোয়েশ্চেনটা হলো একটি গাড়ির বেগ 30 কিলোমিটার পার আওয়ার, 1 মিনিট পর গাড়িটির গতিবেগ সমত্বরণে বেড়ে হলো 50 কিলোমিটার পার আওয়ার। এই সময়ে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করেছে? এর অ্যান্সার আমরা লিখব, তোমাকে গাড়ির আদিবেগ দেয়া আছে, এখানে গাড়িটা যেই বেগে চলতেছিল সেটা হলো 30 কিলোমিটার পার আওয়ার। তো এটাকে আমরা প্রথমেই মিটার পার সেকেন্ডে নিব, তাইলে কিলোমিটারের জন্য 1000 দিয়ে গুণ এবং ঘন্টা আওয়ারের জন্য হলো 60 গুণ 60 দিয়ে ভাগ। কারণ কি 1 ঘন্টায় 60 মিনিট এবং 60 মিনিট প্রতিটা মিনিটে আবার 60 সেকেন্ড করে, তাই ওইটাকে আবার 60 দিয়ে গুণ। তো এই ক্ষেত্রে এটাকে গুণ করে এটাকে গুণ করে ভাগ করো, তাহলে হবে 8.33 মিটার পার সেকেন্ড। এরপর গাড়িটির শেষ বেগ কত? এটা হলো সমত্বরণের বাইরে হয়েছে 30 কিলোমিটার পার আওয়ার। তো এটাকেও আমরা আবার মিটার পার সেকেন্ডে নিব, আগের মতো 1000 এবং 60 দিয়ে গুণ ভাগ করে। এরপর সময় কিন্তু দেওয়া আছে 1 মিনিট, তাইলে 1 মিনিটকে আবার 60 দিয়ে গুণ করে সেকেন্ডে নিয়ে যাব, 60 সেকেন্ড। এরপর ত্বরণের মান বের করব। তোমরা একটা জিনিস খেয়াল রাখো, এখানে কিন্তু সবসময় আমরা দূরত্বকে মিটারে নিয়ে যাব এবং যদি ব্যাগ দেয়া থাকে তাহলে সেটাকে মিটার পার সেকেন্ডে নিব কিলোমিটার থেকে। এরপর যদি সময় দেয়া থাকে সবসময় সেটাকে আমরা সেকেন্ডে নিয়ে যাব, এটা এখানে নিয়ম। এরপর ত্বরণের সূত্র বসিয়ে আমরা ত্বরণটা নির্ণয় করব এত ভি মাইনাস ইউ বাই টি দিয়ে। ভি এর মান হলো এইটা, তারপরে এই যে আদিবেগ ইউ এর মান এইটা, এটা বিয়োগ করে 60 দিয়ে ভাগ করব, যেহেতু এটা হলো এই টি এর মান, এটা 60 সেকেন্ড, তাহলে এটা বের হবে। এরপর এখান থেকে দূরত্বটা বের করব, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্র দিয়ে। তাহলে এখানে মানগুলো বসায় দাও, ইউ এর মান, টি এর মান, এখানে এ এর মান, এখানে টি এর মান, স্কোয়ার দাও, তাহলে এইটা মান বের হবে। এর পরবর্তী কোয়েশ্চেনটা হলো 5 নাম্বার, তুমি 10 মিটার পার সেকেন্ড বেগে একটা বল আকাশের দিকে যদি ছুড়ে দিয়েছ ধরো, তাহলে সেটা কতক্ষণে কত উঁচুতে উঠবে। তো এই ক্ষেত্রে দেখো শুধু কিন্তু একটা মান দেয়া আছে, একটা মান দিলেও আমাদের এখানে 3টা মান আমরা জানি। কিভাবে বলো তো? আমরা কিন্তু পার্ট 2 এর মধ্যে বলে আসছি, যখনই কোনো কিছু উঁচুতে যাওয়া আসা করা বলবে তখনই কিন্তু আমরা একটা মান জি মান হলো অভিকর্ষ ত্বরণ গ্র্যাভিটি, সেটার মান আমরা 9.8 ধরে নিব যদি না দেয়া থাকে, আর দেয়া থাকলে তো দেয়া থাকলোই। তো জি এর মান আমরা পেয়ে গেলাম 9.8, মনে মনে এই যে 9.8 এখানে জি এর মধ্যে বসিয়ে দিব। এরপর আমরা আরেকটা জিনিস জানি, সেটা হলো এখানে আদিবেগ দেওয়া আছে, এই বেগে যেহেতু বলটা ছোড়া হবে তাই এটা হলো আদিবেগ 10 মিটার পার সেকেন্ড, এবং একটা নির্দিষ্ট উচ্চতায় গিয়ে কিন্তু শেষ বেগ থেমে যাবে, অর্থাৎ এই বলটা কিন্তু থেমে আবার নিচে পড়তে থাকবে। তো সবচেয়ে উপরে যেই জায়গায় যাবে সেখানে গিয়ে কিন্তু এটার বেগ 0 মিটার পার সেকেন্ড হয়ে যাবে, অর্থাৎ এরপরে আর কিন্তু উপরে উঠবে না, তখন নিচে নামা শুরু করবে আবার। তো যেখানে গিয়ে স্থির হয়ে যাবে ওইটা হলো শেষ বেগ 0, তাই আমরা ভি এর মান কিন্তু এখানে 0 ধরে নিব। তো এক্ষেত্রে আমরা ভি এর মানটা এখানে দরকারও হবে না, সমস্যা নেই। এক্ষেত্রে দেখো আমরা উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে সূত্র জানি, এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তো এখানে প্লাস না দিয়ে আমরা মাইনাস দেবো, বলতো কেন? আমরা কিন্তু পার্ট 2 এ দেখেছি কি, সেটা হলো যখন অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ হয়। দেখো অভিকর্ষ ত্বরণ কিন্তু কোনো একটা বস্তুকে নিজের দিকে নিচে টানতে থাকে, আর বলটা কিন্তু নিচ থেকে উপরের দিকে উঠতেছে। যেহেতু উপরের দিকে উঠতেছে তাইলে অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ হচ্ছে, যার কারণে এটা হয়ে যাবে মাইনাস আকারের জি। তো মাইনাস আকারের জি এর কারণে এইখানে মাইনাস হয়ে যাবে। এরপর এইখানে দেখো আমরা ইউ এর মানটা বসিয়ে দিব, এরপর এখানে জি এর যেই মানটা সেটা আমরা বসাবো। টি এর যেই বিচরণ কাল, এটার কিন্তু একটা সংক্ষিপ্ত সূত্র আমরা জানি, সেটা হলো 2u/g।
একটা সংক্ষিপ্ত সূত্র হলো 2u/g। তো এক্ষেত্রে আমরা এই যে 2 এর মান, u এর মান এবং নিচে g এর মানটা বসিয়ে দেব। এই সূত্রটা তোমরা মুখস্থ করে নাও। এটা কিন্তু সংক্ষিপ্ত একটা সূত্র, এটা দিয়ে অনেক টিক চিহ্ন করে ফেলতে পারবে তোমরা। তো এটাকে মুখস্থ করে নাও। এখানে আমরা যখন u এবং g এর মান বসাইলাম তাহলে আমাদের অ্যান্সারটা হলো 2.041 সেকেন্ড। এই 2.041 সেকেন্ড হলো আমাদের বিচরণ কালটা, সময়টা। এরপর দেখো এইখানে এই যে g এর মধ্যে যখন আমরা 9.8 বসাবো, তোমরা কিন্তু জানো 9.8 এটা বসাইতে হয় এটার মধ্যে। তো এটা বসাইলে এখানে 2 দিয়ে ভাগ করলে আমাদের হবে 4.9 টি স্কোয়ার। তো এখানে এটার জায়গায় আমরা এটা লিখলাম এই যে h ইকুয়াল 10t মাইনাস 4.9 টি স্কোয়ার উচ্চতায় উঠবে, যেখানে সময়টা হবে 0 থেকে 0 সহ 0 থেকে বেশি এবং 2.041 সহ এর থেকে কম। এটা হবে এটার অ্যান্সার। এর আগের পার্ট 1 এবং পার্ট 2 এর লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখানে ক্লিক করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তাহলে এই অধ্যায় সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। পরবর্তীতে এই অধ্যায় থেকে আমরা সৃজনশীল এবং টিক চিহ্ন কীভাবে সলভ করতে হয় সেগুলো নিয়ে আসবো, যেগুলো বোর্ডের মধ্যে আসছে, যেগুলো দেখলে তোমাদের এই চ্যাপ্টার সম্পর্কে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এবং যে কোনো প্রশ্ন করলে তোমরা পেরে যাবে। সেগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী ভিডিও পর্যন্ত টেক কেয়ার। তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয়, এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয়। কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম। সেই কথা ভেবেই তোমাদের জন্য 10 মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে, যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে। এবার চলো ভিডিওতে ফিরে যাক।